আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা অনেকে পরীক্ষা দেওয়ার পর বলেছিলে যে স্যার এমসিকিউটা অনেক কঠিন হয়েছে। তো আমি তোমাদেরকে এই ক্লাসে সকল এমসিকিউ গুলোর সমাধান দিব। আশা করি তোমরা এমসিকিউ গুলোর সমাধান দেখলেই বুঝতে পারবা যে কোন এমসিকিউটা কিভাবে সলভ করতে হয়। তো চলো একটু দেখে আসি। আচ্ছা, প্রথমে দেখো, এখানে প্রথম প্রশ্নে বলা আছে যে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। তো আমরা এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রাদারফোর্ড, আইনস্টাইন, ম্যাক্স প্লাঙ্ক এবং কোপার্নিকাস। তো তোমরা তো জানোই যে এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং আলবার্ট আইনস্টাইনের হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। আশা করি তোমরা এটা জানো। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। দেখো, এইখানে বলা আছে যে কোনো গতিশীল বস্তুর গতিশক্তি, এই যে গতিশক্তি যদি 27 গুণ হয়, গতিশক্তি 27 গুণ হবে যদি বস্তুর, আচ্ছা তোমরা তো জানো যে গতিশক্তির সূত্র কি বলতো। আমরা জানি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এটা জানি। তো তুমি চাইলে কিন্তু এই এমসিকিউটা একদম অপশন টেস্ট করে করতে পারো। যেমন এখানে বলা আছে যে যদি গতিশক্তি 27 গুণ হইতে হবে, তার মানে ইকেটাকে হচ্ছে 27 গুণ হইতে হবে, আগেরটার 27 গুণ হইতে হবে। তো কোন জিনিসগুলো করলে আমি 27 গুণ পাবো? দেখো, প্রথমে বলা আছে যে ভরকে যদি তুমি 9 গুণ করো এবং বেগকে 3 গুণ করো। আচ্ছা দেখো তো, ভরকে 9 গুণ করা মানে কি? দেখো তো, এই এম কে যদি তুমি এখানে এম এর জায়গায় যদি তুমি এখানে 9 বসাও, আর ভি এর জায়গায় দেখো বেগকে 3 গুণ করছি, তাহলে ভি এর জায়গায় যদি 3 বসাও এবং বেগের উপর তো স্কোয়ার আছে, তো এমনিতেও এখানে হিসাব করে দেখবা যে 9 হলো 9 × 9 মানে 81 গুণ আসবে। পরেরটা অপশন, যদি পরের অপশনটা দেখো যে ভরবেগ 3 গুণ হয়। আচ্ছা, ভরবেগ 3 গুণ, আমরা জানি ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি, Ek = P² / 2m। তো ভরবেগের সাথে এখানে ভরবেগ যদি 3 গুণ হয়, তাহলে তুমি যদি এটাকে 3 গুণ করো, তাহলে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি? এটা সমানুপাতিক না? তো তুমি এটাকে 3 গুণ করলে হচ্ছে 3-এর উপর স্কোয়ার আসবে। তাহলে এখানে কি গতিশক্তি কত আসবে? 9 গুণ আসবে। তো এটা তো হবে না। এবং তুমি দেখো, ভর এবং বেগ প্রত্যেকটা যদি 3 গুণ করা হয়, দেখো এখানে যদি ভর এবং বেগ তুমি প্রত্যেকটাকে 3 গুণ করো, তাহলে সেই ক্ষেত্রে 3 গুণ করলে সেই ক্ষেত্রে আসলে কেমন আসবে? আচ্ছা, এখানে তাহলে এই অপশনে দেখো, আমরা যদি ভর এবং বেগকে 3 গুণ করি, তাহলে কি আসলে দাঁড়াচ্ছে? আমরা জানি Ek = ½ এম ভি স্কোয়ার। তো দেখো, তুমি যদি এই ভরের জায়গায় যদি, তাহলে হাফ তো আছে, ভরের জায়গায় দেখো এম কে 3 গুণ করলা, ভর আর বেগ দুটাই 3 গুণ করতে হবে, তাহলে ভরকে যদি তুমি 3 গুণ করো তাহলে 3m, আর বেগকে যদি 3 গুণ করো তার মানে এখানে 3v, এটার উপর তো একটা স্কোয়ার থাকবেই। তার মানে দাঁড়াচ্ছে হাফ 3m × 9v²। তো এইখান থেকে আমরা লিখতে পারি 27 × ½ mv²। তাহলে দেখো তো, আগেরটার হাফ এম ভি স্কোয়ারের কত গুণ হলো? 27 গুণ হলো গতিশক্তিটা। তার মানে আমাদের আনসার হচ্ছে এখানকার গ নম্বরটা। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনে চলে যাই। কাজের কাজের একক, এটা কি ধরনের একক? এখানে 1 নাম্বার হচ্ছে বলা আছে লব্ধ একক। এটা তো ঠিক আছে, কাজের এককটা লব্ধ একক কেন? কারণ আমরা জানি ডব্লিউ সমান এফএস, বল ইন্টু সরণ। কাজের একক একটা লব্ধ একক। কাজের এককের মধ্যে অনেকগুলো মৌলিক একক আছে। 2 নাম্বার হচ্ছে দেখো, এইখানে কাজের এককটা আসলে কি হবে? যদি তুমি কাজের ডব্লিউ সমান, আমরা জানি ডব্লিউ সমান এফএস, তো এইখান থেকে এফ এর জায়গায় যদি বলের একক হচ্ছে নিউটন বসাইতে পারি, অথবা চাইলে তুমি বলের জায়গায় এম এ বসাইতে পারো, ইন্টু এস বসাইতে পারো। তো এইবার তুমি যদি একক বসাও, দেখো একক কত আসে। ভরের একক হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এস হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। তো এই জিনিসগুলো যদি তুমি গুণ করো, তাহলে কি আসতেছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স 2। তার মানে আমাদের এই 2 নম্বর অপশনটাও ঠিক আছে। এবং 3 নম্বর অপশন হচ্ছে, আমরা জানি কাজের একক হচ্ছে, আরেকটা একক হচ্ছে, এখান থেকে আমরা নিউটন লিখতে পারি, বলের একক নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার, তার মানে নিউটন মিটার, এটার আর একটা নাম হচ্ছে জুল। তার মানে এখানে আমরা 3টা অপশনেই সঠিক পেলাম, অর্থাৎ 1 2 3 এখানে সঠিক আনসার। এরপর আমরা পরের কোশ্চেনে আসি, দেখি। দেখো, এখানে বলা আছে স্লাইড ক্যালিপার্স দ্বারা সর্বনিম্ন, এই যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য মাপা যায়। দেখো, একটা স্লাইড ক্যালিপার্সের সর্বনিম্ন যে দৈর্ঘ্যটা মাপা যায়, সেটা হচ্ছে ওই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক যা হবে, সেই ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ভার্নিয়ার ধ্রুবক যা হবে, ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত আমরা সর্বনিম্ন অতটুকু জিনিস মাপতে পারবো। আমাদেরকে এখানে কি দেওয়া থাকে থাক, আমাদের কিন্তু অপশনে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত দেওয়া আছে। সো আমরা এখানে
ভার্নিয়ার ধ্রুবক দাগাবো। এরপর দেখো বলছে যে বৃত্তাকার, এই যে বৃত্তাকার স্কেল বরাবর, আচ্ছা বৃত্তাকার স্কেল 4 বার যদি ঘুরাই তাহলে রৈখিক স্কেল বরাবর 16 মিলিমিটার অতিক্রম করে। তাহলে যন্ত্রটার পিচ কত? আচ্ছা বলো তো পিচ, এই পিচ জিনিসটা মানে কি? পিচ মানে হচ্ছে আমরা বৃত্তাকার স্কেলকে যদি একবার ঘুরাই, একবার ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে, রৈখিক বরাবর যে সরণটা ঘটে সেটাকেই তো আমরা পিচ বলি। তো আমরা এখানে দেখো 4 বার ঘুরাইছি, তাহলে 4 বারের জন্য 16 মিলিমিটার অতিক্রম করে। তাহলে একবারের জন্য কতটুকু যাবে? একবারের জন্য হচ্ছে 16 মিলিমিটার ডিভাইডেড বাই 4, অর্থাৎ 4 মিলিমিটার যাবে। তো এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার আনসার কত হবে? ঘ নাম্বার হবে। এরপর নেক্সটে চলে যাই। দেখো 1 কিলো ওয়াট কত অশ্ব ক্ষমতা? এই যে অশ্ব ক্ষমতা মানে কিন্তু হর্স পাওয়ার, এইচপি হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা। আমরা জানি এক হর্স পাওয়ার বা ওয়ান, 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা এটা সমান হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট। তো তুমি এখানে কিন্তু তোমাকে বলা আছে যে 1 কিলো ওয়াট, এইটাকে আমাকে 1 কিলোওয়াটকে আমাকে অশ্ব ক্ষমতায় নিয়ে আসতে হতো। আমরা জানি 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াট। তো এই 1000 ওয়াট মানে কত অশ্ব ক্ষমতা? তাহলে আমরা 1000কে 746 দিয়ে কি করবো? 746 দিয়ে ভাগ করব, ভাগ করলে দেখবা যে 1.34 আসবে। তাহলে আনসার হচ্ছে ক নাম্বার। আচ্ছা এরপর 7 নম্বর কোশ্চেনে বলা আছে যে এখান থেকে নিচে চিত্র থেকে 7 এবং 8 নম্বর কোশ্চেনের উত্তর দাও। তো এইখানে দেখো এইখানে একটা স্প্রিং আছে এবং স্প্রিং এর এই এখানে কিন্তু ভর একটা ঝুলানো আছে এবং এই ভরটা হচ্ছে কেজি ভর ঝুলানো আছে এবং স্প্রিংটার আদি দৈর্ঘ্য ছিল 9 মিটার। তো এই 9 মিটারটার কেজি ভর ঝুলানোর পর এটা দৈর্ঘ্য কিন্তু দেখো এখান থেকে বেড়ে মানে টোটাল দৈর্ঘ্যটা 10.5 হয়েছে। তার মানে দৈর্ঘ্যটা তাহলে কতটুকু বৃদ্ধি পেলো বলো তো? এইটুকু হচ্ছে তাহলে 10. যদি 9 মিটার আগে আদি দৈর্ঘ্য ছিল 9 মিটার এবং পরে দৈর্ঘ্য বৃদ্ধিটা হয়েছে, টোটাল যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 10.5 মিটার হয়েছে। আর তার মানে এখান থেকে তুমি কি বলতে পারো যে দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে 1.5 মিটার হয়েছে, কারণ আগে ছিল 9 মিটার আর এখন হয়েছে 10.5 মিটার। তাহলে 10.5 থেকে যদি 9 মিটারকে আমি বিয়োগ করি, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে কতটুকু আসলো? দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। এই যে এই দৈর্ঘ্য বৃদ্ধি এটাকে আমরা তাহলে কি লিখি? এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে এক্স লিখি, তাহলে 1.5 মিটার, এক্স মানে হচ্ছে 1.5 মিটার এখানে। আচ্ছা এখন বলা আছে যে স্প্রিং ধ্রুবক কিন্তু 500 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবক মানে কি? স্প্রিং ধ্রুবক হচ্ছে কে এর ভ্যালু 500 নিউটন পার মিটার দেওয়া আছে। তো আমাকে বলা আছে যে এম এর মান কত। আচ্ছা দেখো একটা আমরা স্প্রিং এর ক্ষেত্রে যে সূত্রগুলো জানি, এফ সমান কে এক্স, তাই তো? আবার যখন আমরা কোনো একটা বস্তু ঝুলাবো, এখানে এই যে এই বস্তুটাকে যখন আমি ঝুলাইছি, এই বস্তুটা তাহলে নিচের দিকে যে বল প্রয়োগ করতেছে, আমরা একটা স্প্রিং এর মধ্যে যখন কোনো বস্তু ঝুলাবো, এইখানে যদি কোনো একটা বস্তুকে আমরা ঝুলাই, তাহলে এই বস্তুটা কি করবে? তার ওজনের সমপরিমাণ বল সে নিচের দিকে প্রয়োগ করবে স্প্রিং এর উপর। তার মানে এই বস্তুর ওজন হচ্ছে এফ সমান এমজি এবং এই পরিমাণ বল সে নিচের দিকে প্রয়োগ করবে। তো আমরা এখান থেকে তাহলে কি লিখতে পাই? আমরা এখান থেকে লিখতে পাই যে এফ এর জায়গায় হচ্ছে এমজি, এমজি সমান হচ্ছে কে এক্স। তো এইখান থেকে আমরা কি বের করব? যে এই বস্তুটার ভর কত। সুতরাং আমরা এখান থেকে এম সমান কি লিখতে পারি বলতো? কে এক্স ডিভাইডেড বাই জি। তাহলে কে মানে হচ্ছে 500 আর এক্স মানে হচ্ছে 1.5 ডিভাইডেড বাই জি মানে হচ্ছে 9.8। তো এখান থেকে তুমি যদি হিসাব করে দেখো তাহলে কত আসবে? 76.53 এত কেজি। তার মানে এই বস্তুটার ভর হচ্ছে 76.53 কেজি। 2 নম্বর কোশ্চেনে এখানে 8 নম্বর কোশ্চেনে বলা আছে যে এই স্প্রিং সংক্রান্ত তথ্যগুলোর কোন তথ্যগুলো সঠিক। দেখো এখানে সঞ্চিত শক্তি আমরা বের করব। সঞ্চিত শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি বের করার সূত্র তো জানোই, ইউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা কিন্তু কে এর ভ্যালুটা জানি, কে মানে হচ্ছে 500 নিউটন পার মিটার ছিল স্প্রিংটার, ইন্টু এক্স মানে হচ্ছে 1.5 এটার উপর স্কোয়ার, আর সামনে তো একটা হাফ ছিলই, হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। তো তুমি এটাকে হিসাব করে দেখবা যে 562.5 জুল আসবে। তার মানে এখানে প্রথমটা ঠিক আছে, এটা ঠিক আছে। এরপর দেখো এখানে তুমি যদি স্প্রিংটার ভরকে দ্বিগুণ করো তাহলে সঞ্চিত শক্তি হবে 4 গুণ। তো যখন তুমি একটা স্প্রিংকে, এখান থেকে আমরা মানে সহজেও এই জিনিসটা বুঝতে পারি, হুকের সূত্রতে বলা আছে যে যতটুকু স্প্রিং এর বল যত বেশি হবে সরণ্য তত বেশি হবে, বল যত বেশি সরণ তত বেশি, মানে এফ এর সাথে এক্সটা সমানুপাতিক। তার মানে এখান থেকে আমরা বলতে পারি
যে একটা স্প্রিং এর ভরকে যদি তুমি দ্বিগুণ করো, তো এফ মানে তো এম জি, তাহলে এম জি প্রপোর্শনাল টু এক্স। তো এখান থেকে আমি লিখতে পারি যে ভরকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে এক্সটাও কি হবে, দ্বিগুণ হবে। তাহলে ভরকে দ্বিগুণ করলে এক্সটাও দ্বিগুণ হবে, আর এক্স দ্বিগুণ হলে আমাদের সঞ্চিত শক্তিটা তাহলে কত গুণ হবে। দেখো আমরা সঞ্চিত শক্তির সূত্র পড়ছি, ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। তো এইখানে যদি হাফ কে সবই রাখি, কিন্তু এক্স এর জায়গায় হচ্ছে 2x দ্বিগুণ করে দেই, কারণ এটা তো দ্বিগুণ হয়ে যাবে। 2x রাখলে তাহলে কি আসতেছে, এখানে দেখো 4 আসতেছে, 4 ইন্টু হাফ কে এক্স স্কোয়ার আসবে। তার মানে আগের কে এক্স স্কোয়ারের দেখো আগের সঞ্চিত শক্তির 4 গুণ আসলো, এই 4 গুণ হবে। ভর যদি দ্বিগুণ করি তাহলে সঞ্চিত শক্তি হবে 4 গুণ। তার মানে 3 নাম্বারটা হবে না, এটা তো দ্বিগুণ লেখা আছে, এটা হবে না। এই জিনিসটা আমরা আরো একভাবে করতে পারি। তুমি চাইলে এখানে কি করতে পারো, এটার ভরকে আগে দ্বিগুণ করে দিবা। এটার ভর যদি দ্বিগুণ করি তার মানে আমরা কিন্তু আগের আগের কোশ্চেনটাতে দেখো আগের ভর ছিল 76.53 কেজি। তো এটাকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে দ্বিগুণ করলে কি ভাইয়া বলো তো, দ্বিগুণ করলে এর এক্সটাও কিন্তু আলাদা হবে এবার। তার মানে তুমি এবার এক্স বের করে তারপর তোমাকে সঞ্চিত শক্তি বের করলে হবে। আর এইভাবে করলে এমসিকিউ এর জন্য এইভাবে করবা, তাহলে সহজ হবে। এরপরে দেখো, তার মানে এখান থেকে আমরা কি জানলাম যে এটার 1 এবং 2 নাম্বারটা ঠিক। আচ্ছা, এরপর দেখো বলা আছে 9 নাম্বার, যে একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর বস্তুর দৈর্ঘ্য যদি 2 মিলিমিটার হয় তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি কত। দেখো একটা জিনিসে 1 মিলিমিটার সর্বনিম্ন মাপা যায়, তো আমরা জানি এটার কোনো বস্তুর যদি ত্রুটি দেওয়া না থাকে তাহলে তার সর্বনিম্ন যতটুকু মাপা যায় সেই জিনিসটার অর্ধেক পরিমাণ হচ্ছে আমরা ত্রুটি ধরি। তার মানে সর্বনিম্ন এখানে মাপা যায় হচ্ছে এই স্কেলটা দিয়ে 1 মিলিমিটার, তাহলে এটার অর্ধেক হচ্ছে 0.5 মিলিমিটার। এইটাই হচ্ছে বস্তুটার এতটুকু ত্রুটি। আমাদের দরকার হচ্ছে আপেক্ষিক ত্রুটি। তাহলে আমরা যদি আপেক্ষিক ত্রুটি মানে কি জানি, আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো পরম ত্রুটি হচ্ছে এখানে 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, কিন্তু এই যে আমরা দুই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিলিমিটার পরিমাপ করছি, তাহলে পরিমাপকৃত মানটা হবে 2 মিলিমিটার। তো এইটার সাথে আবার 100 দিয়ে গুণ করলে হচ্ছে এটা পার্সেন্টেজ চলে আসবে। তার মানে এখান থেকে 25% আসবে, অর্থাৎ বস্তুটার আহ শতকরা আপেক্ষিক ত্রুটি হবে 25%। ঠিক আছে। আচ্ছা, এরপর 10 নম্বর কোশ্চেন এখানে বলা আছে নিচের কোনগুলো ভেক্টর রাশি। আচ্ছা, আমি তো বলেছিলাম তোমাদের ভেক্টর রাশি মনে রাখার একটা ট্রিক্সও শিখাইছিলাম, যে ভবে সব মন্দ তরুণীরাই টক দই প্রিয়। টক দই প্রিয়, তার মানে এখানে ভতে হচ্ছে ভরবেগ, এইভাবে মনে রাখবা, ভরবেগ, তারপর হচ্ছে বেগ, সরণ, তারপর হচ্ছে বল, মন্দন, ত্বরণ, টর্ক। এরপর হচ্ছে যেমন এখানে দ্বন্দ্বের ভ্রামক, তারপর হচ্ছে প্রাবল্য, তারপর হচ্ছে ওজন। মানে যত ধরনের প্রাবল্য আছে সবগুলোই কিন্তু, তো এখানে দেখো যত প্রাবল্য আছে, এখানে প্রাবল্য বলতে সব ধরনের প্রাবল্য গুলোই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো এখানে কিন্তু বল আছে এবং তড়িৎ প্রাবল্য আছে, দেখো এখানে কিন্তু প্রাবল্য আছে এবং বল আছে, তো দুইটাই হচ্ছে ভেক্টর রাশি। তার মানে এখানকার আনসার হবে গ নাম্বারটা। এরপর 11 নম্বর কোশ্চেনে বলা আছে যে নেক্সাস প্রাইভেট কেয়ারের একজন ছাত্র লালকুঠির মোড় থেকে 12 মিটার সোজা উত্তরে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গিয়ে একই রাস্তা বরাবর পশ্চিম দিকে 3 মিটার ফিরে আসলো। তার মানে অতিক্রান্ত দূরত্ব এবং সরণের পার্থক্য কত হবে। এটা একটা খুবই চমৎকার একটা কোশ্চেন। তো তোমাদের প্রথমে এই কোশ্চেন গুলোতে আগে তোমরা একটু যখন এটা সলভ করবা তখন একটু চিন্তা করে নিবা, যে ধরে নিবা যে এটা হচ্ছে উত্তর দিক, তাহলে অবশ্যই উত্তরের অপোজিটে কে থাকবে, দক্ষিণ থাকবে। তারপর যদি এটা পূর্ব ধরো তাহলে অবশ্যই পূর্বের অপোজিটে কে থাকবে, পশ্চিম থাকবে। তো এইবার তুমি চিন্তা করবা যে দেখো লালকুঠির মোড় থেকে 12 মিটার সোজা উত্তরে গেছে, তাহলে দেখো তো এইটা ধরো লালকুঠির মোড়, এটা লালকুঠির মোড়।
এই লালকুটির মোড় থেকে সোজা 12 মিটার উত্তর দিক, উত্তর দিক মানে কোন দিক ভাইয়া দেখো তো, এখান থেকে উপরের দিকে, এই দিকে। আচ্ছা, এটা একটু সুন্দর করে করি। দেখো এইখান থেকে লালকুঠির মোড় থেকে সোজা এই দিকে গেছে, এইদিকে, এইদিকে। তাহলে সোজা কোন দিকে গেছে? উত্তর দিকে গেছে। কত মিটার? আচ্ছা, সোজা উত্তর দিকে হচ্ছে প্রথমে 12 মিটার গেছে। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি যে এটা হচ্ছে 12 মিটার, উত্তর দিকে 12 মিটার গেছে। এরপর সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার গেছে। তাহলে দেখো উত্তর থেকে, এদিকে তো উত্তর, উত্তর থেকে আবার পূর্ব দিকে 8 মিটার গেছে। এইখান থেকে আমরা তাহলে এটা ড্র করতে পারি যে এই দিকে পূর্ব দিকে আবার 8 মিটার গেছে, এইদিকে 8 মিটার গেছে সোজা। এটা হচ্ছে পূর্ব দিক এবং এইদিকে 8 মিটার গেছে। আচ্ছা, এইদিকে তাহলে 8 মিটার গেছে। আমরা এটা একটু লিখি, এইদিকে 8 মিটার গেছে, 8 মিটার গিয়ে একই রাস্তা বরাবর পশ্চিম দিকে 3 মিটার ফিরে আসছে। তার মানে সে ওই দিক বরাবর, ওই এই একই রাস্তা বরাবর, দেখো পূর্বের উল্টা দিকে কিন্তু পশ্চিম আছে, তাহলে এই দিক থেকে আবার সে 3 মিটার ফিরে আসছে, এই দিক থেকে 3 মিটার ফিরে আসছে, এই দিক থেকে সে 3 মিটার ফিরে আসছে। এখান থেকে তাহলে আমরা যদি এটা ড্র করি, আচ্ছা তাহলে এখান থেকে দেখো সে 3 মিটার কিন্তু ফিরে আসছে, এই যে এইটুকু 3 মিটার ফিরে আসছে। তো তার মানে সে আছে এখন এই জায়গায়। তো আমাদের দেখতে হবে যে আসলে অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণের পার্থক্য। দেখো অতিক্রান্ত দূরত্ব মানে সে প্রথমে এই দিকে গেল 12 মিটার প্লাস 8 মিটার 20 মিটার, তারপর এখান থেকে আবার এখানে আসলো 23 মিটার, তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 23 মিটার। আর স্মরণ হচ্ছে, আমরা আদি অবস্থান ছিল এখানে, এটা আদি অবস্থান এবং শেষ অবস্থান হচ্ছে এটা। তাহলে আদি আর শেষের মাঝে সোজাসুজি যে দূরত্ব, এটাই তো স্মরণ। তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? তো আমরা যদি এটা একটু আলাদা করে ড্র করি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেল এইটু। তার মানে এটা ছিল 12 মিটার, এবং এইটা দেখো এইটুকু 3 মিটার তো ফিরে আসছে, তার মানে এইটুকু হচ্ছে 5 মিটার হবে, 5 মিটার। তাহলে এইটা হবে 5 মিটার, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এটা এটা দেখো তো, তাহলে অতিভুজটাই হচ্ছে এটার সরণ। তাহলে 12-র উপর স্কোয়ার প্লাস 5-এর উপর স্কোয়ার, এই যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তার মানে এখান থেকে আসবে এটা 13 মিটার। তো এই যে সরণ হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 13 মিটার, আর আমরা টোটাল অতিক্রান্ত দূরত্ব পাইলাম 23 মিটার। তাহলে এখানে এই সরণ আর দূরত্বের মধ্যে তাহলে পার্থক্য কত আসলো? 23 এবং 13-র মধ্যে পার্থক্য হচ্ছে 10 মিটার। তার মানে এখানকার আনসার হবে 10 মিটার। আশা করি সকলেই বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো এখানে বলা আছে একটি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে 72 কিলোমিটার পথ অতিক্রম করে, তারপর 10 মিটার/সেকেন্ড বেগে অর্ধেক পথ ফিরে আসে। তো একটা জিনিস চিন্তা করো, ধরো একটা গাড়ি এখান থেকে যাচ্ছে, এখান থেকে 20 মিটার/সেকেন্ড বেগে, তাহলে প্রথমে 20 মিটার/সেকেন্ড বেগে 72 কিলোমিটার, এখান থেকে 72 কিলোমিটার পথ গেছে, এখান থেকে 72 কিলোমিটার পথ গেছে এই পর্যন্ত। 72 কিলোমিটার মানে হচ্ছে 72 গুণ 1000, এত মিটার, তার মানে 72,000 মিটার, এত মিটার গেছে। কত বেগে? 20 মিটার/সেকেন্ড বেগে গেছে। তারপর অর্ধেক পথ, মানে এখান থেকে আবার সে অর্ধেক পথ কিন্তু ফিরে আসছে। অর্ধেক পথ মানে 36 কিলোমিটার, 36 কিলোমিটার পথ ফিরে আসছে, ফিরে এখানে আসছে। এবং এই এই যে 36 কিলোমিটার আসলো, এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে ফিরে আসছে। তো বলছে যে এখানে গড় বেগ কত। আচ্ছা বলো তো, আমরা গড় বেগের সূত্র কি জানি? গড় বেগ মানে কিন্তু, গড় বেগ, এই গড় বেগ মানে আমরা কি জানি বলো তো? গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, এখন দেখো এখানে সরণ আসলে কত। সরণ তো তুমি জানো ভাইয়া, যে এইখান থেকে দেখো প্রথমে এখান থেকে 72 কিলোমিটার গেছে, তারপর আবার ফিরে আসছে 36 কিলোমিটার, তার মানে সরণ হবে আমাদের এখান থেকে, এই যে এখান থেকে, তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমাদের সরণ হবে, এইটা এতটুকু। সরণ তাহলে কত হবে? 36 কিলোমিটার হবে। তো সরণ তো তুমি জানো, মোট সরণ হচ্ছে এখানে 36 কিলোমিটার, মানে এটা সমান হচ্ছে 36,000 মিটার লিখতে পারি, 36,000 মিটার। কিন্তু তুমি কি জানো যে এখানে মোট সময় কত লাগলো? দেখো এখানে কিন্তু মোট সময় আমাদের কিন্তু দুইটা আলাদা আলাদা সময় লাগবে। কেন? প্রথমে এই যে সে যখন সে এখান থেকে, এই প্রথমে যখন সে 72 কিলোমিটার পথ গেছে, তাহলে 72 কিলোমিটার পথ কিন্তু 20 মিটার/সেকেন্ড বেগে গেছে। তো আমরা এখান থেকে লিখতে পারি যে ওই 72 কিলোমিটার পথ যাইতে তাহলে সময় কতটুকু লাগছে?
আমরা জানি সময় সমান, তাহলে সময় ইকুয়াল, আচ্ছা আমরা ওই যে বেগের বেগের সূত্র কি করছিলাম, যে বেগ সমান সরণ বাই সময়, তাহলে আমরা এখান থেকে সময় তাহলে কি লিখতে পারি, সময় সমান আহ সময় সমান হচ্ছে সরণ বাই অতিক্রান্ত দূরত্ব বাই, অথবা মোট অতিক্রান্ত দূরত্ব বাই, আমরা যদি দ্রুতি বা বেগ দেই তাহলে সেটা কি পাবো, সময় পাবো। তার মানে এখানে আমরা দ্রুতি বা বেগ দিই, তাহলে এখান থেকে দেখো তো সরণ হয়েছে প্রথমের দিকে, প্রথমে 72 কিলোমিটার গেছে 20 সেকেন্ডে, তাহলে এখানে 72,000 ভাগ 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তাহলে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তুমি এখান থেকে তাহলে পাবা 3600 সেকেন্ড। তাহলে প্রথমে পুরা পথটা যাইতে সময় লাগলো, এই যে 72 কিলোমিটার যাইতে সময় লাগলো 3600 সেকেন্ড। এবার দেখো এই 36 কিলোমিটার আবার ফিরে আসছে, এইটুকুর জন্য তো সময় লাগছে, সরণ বাই বেগ। আচ্ছা সরণ বাই বেগ, এখানে দেখো তো সরণ হচ্ছে সরণ কত 36 কিলোমিটার আবার ফিরে আসছে, তার 36,000 মিটার ডিভাইডেড বাই কতটুকু ফিরে আসছে, 36 কিলোমিটার ফিরে আসছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 10 দিয়ে ভাগ করব। তো এইখান থেকে তাহলে আমরা পাচ্ছি 3600 সেকেন্ড। তার মানে টোটাল প্রথমে এখানে লাগলো 3600 সেকেন্ড, আবার এখানেও লাগলো 3600 সেকেন্ড, তাহলে টোটাল আমাদের এখানে সময় লাগতেছে 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা মানে 2 ঘন্টা লাগতেছে। তাহলে 2 ঘন্টায় আমাদের গড় সরণ যেহেতু বলছে বের করতে বলছে, তাহলে আমাদের মোট সরণ কিন্তু 3600 আমরা জানি, ডিভাইডেড বাই মোট সময় লাগলো 3600 যোগ 3600। তোমরা আসলে বুঝতে পারছো তো যে এখানে 3600 কেন, 3600 দুইবার 3600 লাগলো কেন। দেখো প্রথম যখন এই 72 কিলোমিটার পথ গেছে তখন কিন্তু 3600 সেকেন্ড প্রয়োজন হয়েছে, আবার 72 কিলোমিটার তখন ফিরে আবার 36 কিলোমিটার ফিরে আসছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তখনও কিন্তু আবার 3600 সেকেন্ড লাগছে, তারপরে টোটাল সময়টা এখানে 3600 যোগ 3600 মানে 7200 সেকেন্ড। এই জন্য আমরা হচ্ছে এখানে 7200 সেকেন্ড দিয়ে ডিভাইড করে দিলে কত পাবো, 5 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আনসার হবে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে বলা আছে একটি গতিশীল বস্তুর জন্য নিচের কোন তথ্যগুলো ঠিক। দেখো দ্রুত সরণের চেয়ে বেশি, অবশ্যই যে কোনো আঁকাবাঁকা পথে যদি কোনো বস্তু অতিক্রম করে দ্রুত, তার মানে এখানে অবশ্যই দূরত্বটা কি হবে, বেশি হবে, সরণটা কম হবে। ধরো এখান থেকে এখানে আসলো, তাহলে দূরত্ব বেশি সরণ কম, তার মানে এটা ঠিক আছে। তারপর দূরত্ব সরণ সময় হইতে পারে, দেখো সরল রৈখিক পথে যদি কেউ যায় একদম সোজা রাস্তা বরাবর, তাহলে তার ক্ষেত্রে দূরত্ব এবং সরণ কি হয়, একই হবে, তাহলে এটাও ঠিক আছে। কিন্তু দূরত্ব জিরো, দেখো কোন একটা বস্তু যদি গতিশীল থাকে, গতিশীল থাকা মানে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, আর অবস্থানের পরিবর্তন হওয়া মানে তার মাঝে দূরত্ব আছে অতিক্রান্ত, তার মানে এটা হবে না 3 নম্বর। তাহলে অ্যান্সার কত হবে, 1 এবং 2 হবে। এরপর দেখো জি এর সমান বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু ভূমিতে পতিত হতে কত সময় লাগবে। আচ্ছা আমি তোমাদেরকে দেখাইছিলাম যে একটা বস্তু যখন, একটা বস্তুর বিচরণ কালের যে সূত্র ছিল, বিচরণ কাল, এটা মানে হচ্ছে 2u/g লেখা যায়, এটা তো শর্ট ট্রিক্সটা ছিল, তোমরা অন্যভাবেও করতে পারো। বিচরণকালের সূত্র 2u/g। তো এখানে দেখো এখানে বলছে যে জি এর সমান বেগে, তার মানে এই আদিবেগটাই হচ্ছে জি এর সমান। তো আমরা যদি আদিবেগের জায়গায় জি বসাই তাহলে 2 × g/জি, এটা কাটাকাটি করলে আসে কত, 2 সেকেন্ড। তার মানে বস্তুটা ভূমিতে পড়তে সময় লাগবে 2 সেকেন্ড, আর এটাই তো বিচরণকাল 2 সেকেন্ড। এরপর বলা আছে স্থির থেকে মুক্তভাবে পড়লে 4 গুণ দূরত্বে বেগ কত গুণ হবে। দেখো একটা বস্তুকে স্থির থেকে তুমি মুক্তভাবে ছেড়ে দিলা, এই বস্তুটা পড়তেছে, তো এটা 4 গুণ দূরত্ব, মানে এস অথবা এইচ যাই ধরো সমস্যা নাই, তো তুমি যদি এখানে এইচ ধরো 4 গুণ দূরত্বে, তুমি যদি এখানে এইচ ধরো, তো আমরা জানি একটা বস্তুকে যখন ছেড়ে দিই তখন ভি স্কোয়ার সমান লেখা যায় ইউ স্কোয়ার প্লাস 2g/h। তো এখানে তো শুরুতে এটার আদিবেগ কত ছিল বলো তো, স্থির অবস্থায় ছিল, তার মানে 0 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে তাহলে আমরা ভি স্কোয়ার সমান কি লিখতে পারি, 0 + 2g/h লিখতে পারি, অর্থাৎ ভি স্কোয়ার সমান লেখা যায় 2g/h। সুতরাং ভি সমান লেখা যায় √2g/h। কিন্তু যদি তোমাকে বলি যে এবার তুমি 4 গুণ দূরত্বে বেগ কত গুণ হবে, আমরা বেগটা বের করবো, কিন্তু দূরত্বটাকে এইচটাকে এবার এইচ না রেখে এইচ এর জায়গায় কত বসাবো, 4h বসাবো 4 গুণ দূরত্বে। তো দেখো তো যদি ভি সমান যদি এটা লেখা যায় √2g/h, তাহলে এইবার আমরা 4 গুণ দূরত্বে যদি বসাই তাহলে ভি এর সমান আমরা কি লিখতে পারবো, √2g, এখন এইচ এর জায়গায়, এই এইচ এর জায়গায় আমরা কত বসাবো, 4h বসাবো।
তাহলে তুমি যদি এই 4 কে রুট করো, 4 কে রুট করলে কিন্তু 2 আসে, আর এই 2gh এগুলোকে ঠিক রাখলাম 2gh। তো এই 2√2gh মানে কিন্তু ভি, তার মানে আমরা লিখতে পারি 2 × ভি। তাহলে ভি ড্যাশ মানে পরিবর্তিত যে বেগটা হইলো, তাহলে সেটা হচ্ছে আগের বেগের দ্বিগুণ। তার মানে বেগটা হয়ে যাবে দ্বিগুণ, 2 গুণ হবে। ঠিক আছে, কত গুণ হবে? 2 গুণ। আচ্ছা, সবলতার উপর ভিত্তি করে প্রকৃতির মৌলিক বলগুলোর সঠিক ক্রম কোনটি? আমরা জানি সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, সবচেয়ে শক্তিশালী, এবং সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, সবচেয়ে শক্তিশালী সবল নিউক্লিয়, তার চেয়ে একটু কম হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয়, তার চেয়ে একটু কম হচ্ছে দুর্বল নিউক্লিয়, এবং তার চেয়ে একটু কম হচ্ছে মহাকর্ষ। এটা আসলে তোমরা সবাই জানো। এরপর হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা তো তোমাদেরকে বের করা শিখাইছিলাম। আমরা জানি মহাকর্ষ বল সমান হচ্ছে G m1 m2 ডিভাইডেড বাই d²। তো এইখান থেকে আমি যেহেতু জি এর মাত্রা বের করব, তাহলে আমি বাকি সবগুলোকে অন্যদিকে নিয়ে যাই। তাহলে এখান থেকে আমি জি সমান লিখতে পারি f(d²) ডিভাইডেড বাই m1 m2। তো এইখানে এবার মাত্রা বসাবো। দেখো, বলের মাত্রা আমরা জানি m(l)(t)(2), এবং d মানে দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে l, তাহলে l এর উপর স্কয়ার আছে এখানে। আবার m মানে হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে কি? ক্যাপিটাল M। আর এই m মানেও ভর, এই m এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল M। তার মানে একটা m আমি একটা বাদ দিতে পারি এখান থেকে, আর নিচে একটা m আছে, মানে কি আমি কি লিখতে পারি বলতো? m−1। তারপরে এখানে একটা l আছে, এখানে দুইটা l আছে, l²। তাহলে l আর l² গুণ করলে কি হয়? l³ হয়। আর t−2 তো আছেই। তাহলে এটা যদি আমি মিলাই, তাহলে m−1 l³ t−2, অর্থাৎ ক নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। 200 কেজি চালসহ ট্রাক 15 মিটার/সেকেন্ড বেগে চলছে, অর্ধেক সাল পড়ে গেলে ভরবেগের পরিবর্তন কত? দেখো, এটা একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, যে অর্ধেক সাল পড়ে গেল। আচ্ছা, একটা ট্রাক যদি যায় এবং ট্রাক থেকে যদি অর্ধেক চাল পড়ে যায়, একটা ট্রাক থেকে ধরো অর্ধেক পরিমাণ চাল হচ্ছে পড়ে গেল, তো তখন ট্রাকটার বেগটা কি বেশি বেড়ে যাবে না? বেগটি কি আগের মতো বেগ থাকবে? থাকবে না। কিন্তু মনে রাখবা যে ট্রাকের ভরবেগ, চাল সহ ট্রাকের ভরবেগ কিন্তু সবসময় সেম থাকতে হবে। তার মানে ট্রাক যখন পুরা 200 কেজি চাল সহ ট্রাক চলছিল, 200 কেজি চাল সহ 15 মিটার/সেকেন্ড বেগে চলছিল, তখন কিন্তু ট্রাকের মোট ভরবেগ যা হবে, তখনকার ভরবেগ যা হবে, চাল যখন পড়ে যাবে তখন তো ভর কমে যাবে, তখন কিন্তু আবার বেগ বেড়ে যাবে, কিন্তু ভরবেগটা একই থাকবে। তার মানে ট্রাকের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ একই। অর্থাৎ ভরবেগ যদি একই থাকে, তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে? জিরো হয়ে যাবে। একই ভরবেগ, ভরবেগের পরিবর্তন জিরো হবে। তো আমরা এই জিনিসটা তাহলে কত দিব? জিরো। আচ্ছা, এখানে বলা আছে যে বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে। দেখো, এখানে বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে, এটা অবশ্যই কম হবে, কারণ গুলি তো অনেক বেশি, গুলি তো হচ্ছে ছোটটা, বা বুলেট যেটাকে আমরা বলি, তো এই ছোটটা এটা অনেক স্পিডে বের হয়ে যায়। আর বন্দুকের পশ্চাৎবেগ, বন্দুক তো গুলির মতো বেগে পিছনের দিকে ধাক্কা দিবে না, তাই না? এটা তো কম হবেই। আর ভরবেগ আমরা তো এমভি সমান মাইনাস এমভি, অর্থাৎ ক্যাপিটাল এমভি সমান মাইনাস এমভি, অর্থাৎ ভরবেগটা সমান এবং বিপরীত হবে। এটা তো তুমি জানো যে গুলি ও বন্দুকের ভরবেগ সমান ও বিপরীতমুখী হবে। কেন? কারণ এখানে এমভি সমান মাইনাস এমভি পাইছিলাম আমরা। তো এখানে দেখো, এটার ভরবেগ যা, এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, আর এই স্মল এমভি হচ্ছে গুলির ভরবেগ, কিন্তু দেখো সামনে মাইনাস আছে, মানে বিপরীত দিকে। ভরবেগটাকে সমান রাখতে হবে। তাহলে ভরবেগটাকে সমান রাখতে গেলে এখানে বন্দুকের ভর তো অনেক বেশি, তাহলে বন্দুকের বেগটা কি হবে? কম হবে। আর এখানে যেহেতু গুলিটা অনেক ছোট, গুলির ভরটা অনেক কম, তাহলে গুলির বেগটা বেশি হবে। না হলে তো ভরবেগটাকে দুইটার গুণ করলেই তো ভরবেগ হবে। তো ভরবেগকে ঠিক রাখার জন্য গুলির বেগটা অনেক বেশি হয়, বন্দুকের বেগটা অনেক কম হয়, তার মানে বন্দুকের পশ্চাৎ বেগটা কম। ঠিক আছে, তো এইটা 1 নাম্বার ঠিক। এবং বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে, এটা তো ঠিক না, বন্দুক তো পিছনের দিকে ধাক্কা দেয়। আর গুলি ও বন্দুকের ভরবেগ সমান ও বিপরীতমুখী। দেখো, এখানে এমভি সমান মাইনাস এমভি, তার মানে এখানে যদি বন্দুকের ভরবেগ হচ্ছে ক্যাপিটাল এমভি হয়, গুলির ভরবেগ হচ্ছে মাইনাস স্মল এমভি। আর যেহেতু মাইনাস আছে, তার মানে বিপরীতমুখী। এটা তাহলে কোনটা আনসার হবে? 1 এবং 3 নাম্বার। এরপর বলা আছে যে চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে, যে দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল কত গুণ হবে? আচ্ছা, মহাকর্ষ বলের সূত্র আমরা জানি, এফ সমান জি m1 m2 ডিভাইডেড বাই d²। তো
তো দেখো দূরত্ব যত গুণ হবে, দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আমি ডি এর জায়গায় তখন 2d বসাইতাম, 2d এর উপর স্কোয়ার হইতো, তার মানে এখানে আসতো 4d স্কোয়ার। তো তুমি তখন এই জিনিসটাকে কি লিখতে পারতা, এভাবে লিখতে পারতা না, 1/4 GM1 M2 ডিভাইডেড বাই d স্কোয়ার। তার মানে দেখো তো আগেরটা, এটা তো আগের বল ছিল G M1 M2/d স্কোয়ার, এটা মানে F, তাহলে এটা পূর্বের বল। পরেরটার তাহলে কত গুণ হলে দেখো তো, আগের বল পরিবর্তিত বলটা আমরা কত পাবো, F ড্যাশ সমান 1/4 × F পাবো। তার মানে F এর 1/4 হবে, 4/1 মোট কথা হচ্ছে যে তুমি ডি এর জায়গায়, এখানে বলছি যেহেতু দূরত্বকে দ্বিগুণ করব, তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, তাহলে দ্বিগুণ যদি করি তাহলে এখানে যদি 2 বসাই, 2d বসাই, ডি এর জায়গায় 2d বসাই, তাহলে এফটা কিন্তু 1/4 হয়ে যায়, 1/4 হবে, 2d এর উপর স্কোয়ার দিতে হবে, দিলে 1/4 হবে। ঠিক আছে, তার মানে এখানে 1/4 আসবে। এরপর 10 কেজি ভরের বস্তু চলার সময় 5 নিউটন ঘর্ষণ অনুভব করে, 5 নিউটন ঘর্ষণ অনুভব করে, তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত? আচ্ছা, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক তোমাদেরকে পড়াইছিলাম যে মিউকে সমান আমরা লিখতে পারি এফ কে বা ঘর্ষণ বল ডিভাইডেড বাই তলের অবিলম্ব প্রতিক্রিয়া বল মানে আর। তো এই আর মানে কিন্তু কার সমান হয়, তার বস্তুর ওজনের সমান হয়। তার মানে এটা সমান আমরা এমজি লিখতে পারি, আর উপরে হচ্ছে এফ কে বা ঘর্ষণ বল। এখানে ঘর্ষণ বল কিন্তু দেওয়া আছে 5 নিউটন, তো এখানে আমি যদি 5 বসাই, আর নিচে হচ্ছে ভর, এটার ভর হচ্ছে 10 কেজি এবং এটার অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8, এটা তো জানো। তাহলে এখান থেকে যদি হিসাব করে দেখবা 0.05 আসবে, তার মানে আনসার হচ্ছে ঘ নম্বরটা। এরপর দেখো এখানে খুবই ইন্টারেস্টিং আরেকটা কোশ্চেন আছে যে প্রত্যেকটি ধাপে 20% শক্তি অপচয় হয়, তাহলে 2 ধাপে কত কর্মদক্ষতা, কর্মদক্ষতা কত? তো এই টাইপের যদি কোশ্চেন গুলো আসে যে শক্তির অপচয় কতটুকু হচ্ছে, দেখো তো এখানে শক্তির অপচয় 20% হচ্ছে, তার মানে আমাদের এই জিনিসটার কর্মদক্ষতা কত হবে, 20% শক্তি অপচয় হলে কর্মদক্ষতা কত, কর্মদক্ষতা আছে 80%। কেন, 100 ভাগ শক্তির মধ্যে সে 80 ভাগ, 20 ভাগ অপচয় হয়, তার মানে 80 ভাগ সে কাজ করে, আর এটাই তো কর্মদক্ষতা। তাহলে প্রথম ধাপে কর্মদক্ষতা হচ্ছে 80%। তাহলে এরকম দুইটা ধাপে যদি শক্তি 20% করে অপচয় হয়, তাহলে মনে রাখবা যতটা ধাপে অপচয় হবে ঠিক কর্মদক্ষতা হচ্ছে ততবার গুণ হবে, ততটা ধাপের কর্মদক্ষতা গুণ হবে। তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে 2বার গুণ করবো, তাহলে প্রথম ধাপের জন্য কর্মদক্ষতা 80% মানে 0.8, দ্বিতীয় ধাপে আবার কর্মদক্ষতা হচ্ছে 0.8, যেহেতু 2 ধাপে। তাহলে এই দুটাকে আমরা যদি 0.8 ইন্টু 0.8 হিসাব করি তাহলে 0.64 আসবে। এটাকে যদি 100 দিয়ে গুণ করি, তার মানে পার্সেন্টেজে নিয়ে আসি, তাহলে 64% আসবে। তার মানে 2 ধাপের কর্মদক্ষতা হচ্ছে 64%। কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল নিউক্লিয় বল কাজ করে, এটা তো তোমরা জানো, এটা মুখস্থ, এটা হচ্ছে বোসন কণার কারণে হয়। তারপর গ্র্যাভিটনের কারণে হচ্ছে মহাকর্ষ বল কাজ করে। তারপর মেসন, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপর ফোটন হচ্ছে তড়িৎচুম্বক বলের জন্য, এগুলো তো তোমরা জানো। তার মানে এখানে আনসার কত হবে, ঘ নাম্বারটা হবে, বোসন। দুর্বল নিউক্লিয় যেহেতু বলছে মানে বোসন হবে। আচ্ছা, 25 নম্বর প্রশ্নে বলা আছে যে একটি গাড়ি 5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 50 মিটার ঘুরে আসতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে, দেখো বৃত্তাকার পথের কথা বলছে, এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে। তো মনে রাখবা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলার কেন্দ্রমুখী বল হচ্ছে এই দিকে কাজ করে, কেন্দ্রের দিকে। বৃত্তাকার পথে ঘুরতেছে মানে বল কেন্দ্রের দিকে, আর সরণ কোন দিকে ঘুরতেছে, তার স্পর্শক বরাবর, এই যে। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কত হবে, 0 হবে। এই যে তোমরা তো জানো যে বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কৃতকাজ 0 হয়, কারণ ডব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে এখান থেকে এফ এস কস 90 ডিগ্রি, তাহলে এইখান থেকে আমি লিখতে পারি কস 90 ডিগ্রি মান 0, তার মানে কৃতকাজ 0। মনে রাখবা যে বৃত্তাকার পথে যে বস্তুগুলা ঘুরে সেই বস্তুগুলার যে বল, কেন্দ্রমুখী বল হচ্ছে সবসময় কেন্দ্রের দিকে, এবং সরণটা হচ্ছে স্পর্শক বরাবর হয়। তাহলে সরণ স্পর্শকের সাথে ব্যাসার্ধের যে মধ্যবর্তী কোণ সেটা কত হয়, 90 ডিগ্রি হয়, যার ফলে কৃতকাজ 0 হবে। সকলকে ধন্যবাদ, আশা করি সকলেই বুঝতে পারছো। এবং তোমাদের তবুও যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের প্রবলেম সলভিং ক্লাস তো আছেই, সেই ক্লাসে তোমরা দেখতে পারবা। আসসালামু আলাইকুম।